স্বাগত স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা লাইভ ক্লাসে, যেখানে আজকে আমরা আলোচনা করব তাপগতিবিদ্যা থেকে যদি কোনো এমসিকিউ হয় সেই এমসিকিউগুলোকে আমরা খুব খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সমাধান করব। তাহলে একটু বোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পাবা আমি একটা প্রশ্ন লিখতেছি। প্রশ্নটা হচ্ছে 0°C তাপমাত্রায় 0°C তাপমাত্রায় 273 কেজি বরফকে 0°C তাপমাত্রায় পানিতে পরিণত করতে এন্ট্রপি পরিবর্তন কত? এন্ট্রপির পরিবর্তন কত? তাহলে একটু খেয়াল করে দেখা যাবে। আমাকে বলছে 0°C তাপমাত্রায় 273 কেজি বরফকে 0°C তাপমাত্রায় পানিতে পরিণত করতে এন্ট্রপি পরিবর্তন কত। তাহলে এখান থেকে আমরা জানি 0°C তাপমাত্রায় যখন 0°C বরফ হয় তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, তাপমাত্রার পরিবর্তন হয় না। সেক্ষেত্রে আমরা সূত্রটা লিখতে পারি, এন্ট্রপির পরিবর্তন এই ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন বলতে পারি সূত্রটা হচ্ছে del S1 equal to mL/F/T। তাহলে এখানে হচ্ছে m হচ্ছে বরফের মাস, বরফ হচ্ছে 273 কেজি, এটাকে বলা হয় m। তাহলে বরফের মাস হচ্ছে 273 ইনটু আমরা জানি NF হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, অর্থাৎ যে তাপমাত্রায় বস্তু তাপমাত্রার পরিবর্তন না হয়ে অবস্থা পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো NF 3,40,000 ডিভাইডেড বাই টেম্পারেচার হবে 273 কেলভিন। 273 কেলভিন তাপমাত্রায়। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই মানটা পেয়ে যাবো। এটাকে বলা হচ্ছে যে আমাকে এন্ট্রপি পরিবর্তন কত। তাহলে দেখো, এটাকে আমি বলতে পারি জুল কেজি। তাহলে এটা চলে যাবে, তাহলে এখানে পাবো 336,000 জুল কেজি। এটাকে বলা হচ্ছে আমার এন্ট্রপি পরিবর্তন। তাহলে এখান থেকে আমরা যদি বরফ যখন পানি হয় তাহলে এক্ষেত্রে আমার এন্ট্রপি পরিবর্তন হয় কত, এত এই পরিমাণ। তাহলে এটাকে আমরা বলতে পারি কিসের পরিবর্তন, এন্ট্রপি পরিবর্তন। 2 নম্বর যদি আমরা একটা কোশ্চেন সলভ করি, প্রশ্নটা হচ্ছে ফারেনহাইট স্কেলে কোন বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলে ওই বস্তুর তাপমাত্রা কত? কেলভিন স্কেলে ওই বস্তুর তাপমাত্রা কত? তাহলে আমাকে এই জিনিসটা চাইছে। তাহলে যদি বলছে এখানে ফারেনহাইট স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা যদি 50 ডিগ্রি ফারেনহাইট হয় তাহলে কেলভিন স্কেলে ওই বস্তুর তাপমাত্রা কত। তাহলে আমরা একটা সূত্র জানি, যখন স্কেলে যে আমরা আন্তর্জাতিক স্কেলে যে কনভার্সন সেলসিয়াস থেকে ফারেনহাইট থেকে কেলভিন, এই যে কনভার্সনের সূত্রটা জানি, সূত্রটা হচ্ছে আমাদের এরকম C/5 মাইনাস F মাইনাস 32/9 ইকুয়াল টু K মাইনাস 273/5। অর্থাৎ এটা একটা ক্যালকুলেশন করে আমরা এই সূত্রটা পাই। তাহলে আমাদের সাইজের রিলেশনটা ফারেনহাইটের সাথে কেলভিন, তুমি সেলসিয়াস রাখার দরকার নেই, এটা তাতে কেটে দেবো। তাহলে কত ডিগ্রি ফারেনহাইট, 50 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমি যদি ভ্যালুটা নিই 50 - 32/9
ইকুয়াল টু কে মাইনাস 273/5। এটা যদি আমরা এখন পাই তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসতে আসে 18/9 ইকুয়াল টু কে মাইনাস 273/5। এত পর্যন্ত পাচ্ছি। তাহলে তুমি এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এখানে আসতেছে উপরে আসতেছে 2 ইকুয়াল টু কে মাইনাস 273/5 এটা আসতেছে। তাহলে এখান থেকে যদি আমি করি ইকুয়াল টু 10 ইকুয়াল টু কে মাইনাস 273, তাহলে এখানে আসতেছে কে ইকুয়াল টু 83। অর্থাৎ ওই বস্তু কেলভিন স্কেল ওই বস্তু তাপমাত্রা হচ্ছে কত 273 কেলভিন। তো আমি বলতে পারতেছি যখন ফারেনহাইট স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি ফারেনহাইট হয়, এটাকে যখন আমরা কেলভিন স্কেলে নিয়ে যাই এই ক্ষেত্রে আমার বস্তুর টেম্পারেচার আছে 273 কেলভিন। তো যদি আরেকটা এমসিকিউ সলভ করতে যাই এখানে 3 নম্বরে, এখানে যদি প্রশ্নটা বলছে সমচাপে ও 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমচাপ ও 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার বায়ুকে 3 লিটার আয়তন করার জন্য 3 লিটার আয়তন করার জন্য তাপমাত্রা কত হবে? তাহলে আমাকে প্রশ্নটা বলছে সমচাপে ও 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার বায়ুকে 3 লিটার আয়তন করার জন্য এর তাপমাত্রা কত দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে B1/T1 ইকুয়াল টু B2/T2। তাহলে দেখো সমচাপে আয়তন হচ্ছে 2 লিটার, এটা হচ্ছে B1, এটা হচ্ছে T1, হ্যাঁ এটা হচ্ছে আমার T1। তাহলে এখানে বলতে পারি আমি B1 হচ্ছে 2 এবং টেম্পারেচার হচ্ছে 17 ইকুয়াল টু B2, তো আমি B2 হচ্ছে 3 ডিভাইডেড বাই T2 হচ্ছে আমার 3 লিটার, সরি T2 বের করতে হবে। তাহলে দেখো এইখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে কি ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আস্তে আস্তে আমার 2t ইকুয়াল টু 17 ইন্টু 3, তাহলে এখানে আছে 2t ইকুয়াল টু 70 তে করলে কত হচ্ছে 73 হাতে 2 2 1 3 1 3 1 5 51। তাহলে এখানে t ইকুয়াল টু আসতেছে 51/2 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমার সূত্র। এবার আমরা যদি আরেকটা প্রশ্ন লিখি, সেটা হচ্ছে কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেল সমান হয়। তাহলে এখান থেকে আমাকে বলছে কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেল সমান হয়। তাহলে এখানে দেখবো আমরা সূত্রটা জানি, সেন্টিগ্রেডের সাথে ফারেনহাইটের রিলেশন C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। তাহলে আমাকে ধরতে হবে x তাপমাত্রায়
সেলসিয়াস ইকুয়াল টু ফারেনহাইট ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্স তাপমাত্রা এই দুইটা তাপমাত্রা কি হবে, সমান হবে। তাহলে এখানে যদি আমি ভ্যালুটা লিখি এক্স সির জায়গায় এক বসাবো, c/5 ইকুয়াল টু এক্স মাইনাস 32/9, তাহলে এখানে আমার ভ্যালুটা দাঁড়াবে 9x ইকুয়াল টু 5x, 32কে 5 দ্বারা গুণ করলে কত আসতেছে, হাতে 1 3 16 160, তাহলে এখানে আসতেছে আমার 4x ইকুয়াল টু 160 মাইনাস, তাহলে এখানে x ইকুয়াল দাঁড়াচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কি হয়, সমান হয়। এতটুকু হচ্ছে আমার, অর্থাৎ আমি বলতে পারি -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস স্কেল, তাহলে এখানে আমি এটা দিতে হবে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল তাপমাত্রা কি হবে, সমান হবে। একটা একই কাজে আরেকটা প্রশ্ন লিখে কেন, আমার প্রশ্নটা হচ্ছে কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেল একই হবে। তাহলে দেখো আমাদের বলছে কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেল একই হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, আমরা সূত্রটা লিখবো ফারেনহাইটের সাথে কেলভিন, তাহলে সূত্রটা হচ্ছে f - 32/9 ইকুয়াল টু k - 273/5। তাহলে আগের মতো যদি আমরা ভ্যালুটা ক্যালকুলেশন করা যায়, তাহলে এখানে মনে করবো f এবং k ইকুয়াল টু x ধরবো, ধরলাম x তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেল সমান হবে, তাহলে এখানে বলবো x - 32/9 x - 273/5, তাহলে এখানে আমার যে ভ্যালুটা আসবে ক্যালকুলেশনে x এর একটা ভ্যালু পাবো, এখানে ক্যালকুলেশন করে আমরা কি পাবো, x এর একটা ভ্যালু পাবো, এই x এর যে ভ্যালুটা পাবো সেটাকে বলা হচ্ছে কি আমার, অর্থাৎ এই তাপমাত্রায় আমার কি হবে, তাহলে এখানে পাবা 574.81, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আমার এই মানটা পাবো। তাহলে আমি এখানে বলতে পারতেছি অর্থাৎ 574.25 ডিগ্রিতে আমার সেলসিয়াস এবং কেলভিন এবং ফারেনহাইট স্কেলের মান কি হবে, সমান হবে। আরেকটা যদি প্রশ্ন লিখে কেন, প্রশ্নটা হচ্ছে একটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 227 ডিগ্রি সেলসিয়াস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা এবং তাপ গ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হলে ইঞ্জিনের দক্ষতা কত? তাহলে এখানে বলছে একটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 227 ডিগ্রি সেলসিয়াস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই ক্ষেত্রে আমাকে ইঞ্জিনের দক্ষতা কত হবে? তাহলে সাদি খানও যে একটা দুষ্টুটির মধ্যে একটা ইঞ্জিন কল্পনা করেছিল, সেই ইঞ্জিনের একটা আমরা সূত্র জানি, সেই ইঞ্জিনের যদি সূত্রটা লিখি, এটা ইকুয়াল টু T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%। এখানে T1 হচ্ছে উৎসের তাপমাত্রা, এখানে হচ্ছে T1 হচ্ছে আমার উষ্ণের তাপমাত্রা 227 ডিগ্রি সেলসিয়াস, এটা এবং T2 হচ্ছে আমার তাপগ্রাহকের তাপমাত্রা, তাপগ্রাহক হচ্ছে কত, 27 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে কেলভিন নিলে কত হচ্ছে 273 প্লাস 27 সমান আসতেছে 300 কেলভিন। এটাকে যদি আমি কেলভিন নিয়ে যাই 273 প্লাস 227 আসতেছে এখানে 500 কেলভিন।
তাহলে এই জিনিসটা আমি সূত্রটা লিখি, এটাকে বলা হয় উৎস, এটাকে বলা হয় গ্রাহক। তাহলে এখানে যদি লিখি T1 হচ্ছে আমার 500 মাইনাস 200 ডিভাইডেড বাই T1 হচ্ছে আমার 500 100%। তাহলে এখানে করলে আমার আসছে 200/500 ইন্টু 100%। তাহলে এখান থেকে 0 কাটা গেলে আসলে 2/5 ইন্টু, তাহলে এখানে আসতেছে 2/5 ইন্টু 100%, 2/5 ইন্টু 100%। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে একটা কি পাবো, ভ্যালু পাবো, সেটা আমার আসতেছে 0.4। তাহলে এখানে পার্সেন্টেজ নিয়ে গেলে আসতেছে কত, 2/5, তাহলে 40%। অর্থাৎ আমার এই খানু ইঞ্জিনের যে দক্ষতা, সেই দক্ষতা হচ্ছে কত পার্সেন্ট, 40%। তাহলে এখান থেকে দেখো, আমি যদি একটু ম্যাথটা আবার একটু রিভিউ করি, একটি খানু ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 227°C এবং তাপ গ্রাহকের তাপমাত্রা 27°C হলে ইঞ্জিনের দক্ষতা কত হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা খানু ইঞ্জিনের ম্যাথগুলো যখন আমরা সলভ করি, এই ক্ষেত্রে আমরা উৎসের তাপমাত্রা কত, T1। তো T1 হচ্ছে 227কে কেলভিন নিয়ে গেলে 270 মানে 273 দ্বারা সাথে যোগ করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমি পাচ্ছি 500 কেলভিন। তারপরে আমি যখন তাপগ্রাহক থেকে T2 টেম্পারেচারকে যখন আমরা কেলভিনে কনভার্ট করব, এই ক্ষেত্রে 27-এর সাথে যদি 273 যোগ করা হয়, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 300 কেলভিন, এখান থেকে পাচ্ছি আমি 300 কেলভিন। তাহলে এই যে আমরা খানু ইঞ্জিনের ম্যাথগুলো যখন ইটার কর্মদক্ষতার সূত্রগুলোতে করি, তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্র হচ্ছে T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%। তাহলে আমি ভ্যালুগুলো ইনপুট করলাম, এখানে ইনপুট করার পর আমি পাচ্ছি 2/5 যখন আমি ফ্র্যাকশন অথবা ভগ্নাংশে করবো, তাহলে এখানে আমি পাচ্ছি কত, 40%। অর্থাৎ এটা হচ্ছে আমার কি 40%, অর্থাৎ ইঞ্জিনটা আমার এতটুকু পরিমাণ কি করতে পারবে, কাজ করতে পারবে, কত 40% কাজ করতে পারবে। এই এসবটা থেকে যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ থিওরি মুখস্থ রাখতে হবে, সেগুলো আমি এখানে একটা লিখি। এক নম্বর হচ্ছে, যদি আমাকে গামার মান, এই যে এখানে আমরা গামাটা লিখি, গামা হবে গামা যেটা আমরা লিখি, এটা হচ্ছে এক পরমাণুর জন্য। তাহলে আমাকে যখন এমসিকিউতে আসতে পারে এক পরমাণুর জন্য গামা হচ্ছে 1.66, গামার মানটা তো মনে রাখতে হবে। এখন দুই পরমাণুর জন্য গামার মানটা হতে হবে আমার 1.40, বহু পরমাণুর জন্য গামার মানটা হবে 1.3। অর্থাৎ আমাকে যখন আমরা গামার ম্যান, এটা সাধারণত এমসিকিউ যখন বলে এক পরমাণুর জন্য গামার মানটা কত, তাহলে আমরা এটা বলবো, দ্বি পরমাণুর জন্য বলবো 1.40 এবং বহু পরমাণুর জন্য বলবো 1.33। তাহলে এনট্রপি একক আমাদের মনে রাখতে হবে, এনট্রপি একককে আমরা সাধারণত লিখি J/Kelvin, এবং আমি যদি এনট্রপির একক সাধারণত আমরা লিখি J/Kelvin। আমরা আরেকটা সূত্র মনে রাখতে হবে, যদি কোন বিশৃঙ্খলার পরিমাপকে বলা হয় এনট্রপি। অর্থাৎ বিশৃঙ্খলা পরিমাপ করলে, অর্থাৎ টেম্পারেচারের মান যত বেড়ে যাবে, এই ক্ষেত্রে এনট্রপি তার কাজ করে তত হ্রাস পাবে। এই যখন শৃঙ্খল যত ভেঙে যাবে, অর্থাৎ বিশৃঙ্খলার সৃষ্টি হবে, এটাকে বলা হবে কি এনট্রপি। আবার আরেকটা মনে রাখতে পারি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে।
অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না এক্ষেত্রে অর্থাৎ যে দ্রুততাপীয় প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় সিস্টেম তাপ গ্রহণ করবে না এবং সিস্টেম তাপ বর্জনও করবে না, এই প্রক্রিয়াকে বলা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আমার এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না, যেহেতু এখানে তাপ সিস্টেম তাপ অর্থাৎ যন্ত্রের তাপ দিব না নিব না, এক্ষেত্রে এন্ট্রপি কোনো পরিবর্তন হবে না। আবার একটা বলতে পারি তাহলে সমুষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন হয়। এন্ট্রপি পরিবর্তন অর্থাৎ সমস্ত প্রক্রিয়া বলা হয় যে প্রক্রিয়ায় সিস্টেম তাপ গ্রহণ করবে আবার সিস্টেম তাপ বর্জন করতে পারবে, সিস্টেমের মধ্যে তাপ আদান প্রদান করবে, এই ক্ষেত্রে এটাকে বলা হয় সমস্ত প্রক্রিয়া। এই ক্ষেত্রে আমার অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন হবে, এই ক্ষেত্রে বলা হবে এন্ট্রপির পরিবর্তন হবে। আরেকটা যদি প্রশ্ন লিখি এখানে, যদি পরিবর্তন তাপমাত্রার পরিবর্তন খুব ধীরে ধীরে হলে, তাপমাত্রা পরিবর্তন যদি খুব ধীরে ধীরে হয় এক্ষেত্রে আমরা বলবো সমুষ্ণ পরিবর্তন প্রত্যাগামী হয়। সমুষ্ণ পরিবর্তন প্রত্যাগামী হয়। অর্থাৎ এই থিওরিগুলো আমাকে একটু মনে রাখতে হবে, কারণ এগুলো ম্যাথের জন্য বলো এমসিকিউর জন্য বলো সব ক্ষেত্রে আমাকে এই বেরোগুলোকে জানতে হবে। তাছাড়াও আমাদের মনে রাখতে হবে আপেক্ষিক তাপের এককটা কি। আপেক্ষিক তাপের একক, অর্থাৎ আপেক্ষিক তাপের এককটা আমাদের মনে রাখতে হবে, সে হচ্ছে জুল, কেজি ইনভার্স ওয়ান, কেলভিন ইনভার্স ওয়ান। আবার আপেক্ষিক তাপ হচ্ছে যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়, এটাকে বলা হয় আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপের এককটা হচ্ছে জুল, কেজি ইনভার্স ওয়ান, কেলভিন ইনভার্স ওয়ান। অর্থাৎ যখন বজ্রপাত হয় আমি বলতে পারি বজ্রপাতের সময় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন হয়। অর্থাৎ আমাদের যখন বর্ষাকাল বা কালবৈশাখীর সময় যখন বজ্রপাত হয়, এই বজ্রপাত যখন হয় তখন এই ক্ষেত্রে টেম্পারেচার উৎপন্ন হয় 3000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি সমুষ্ণ প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের পরিবর্তনের সম্পর্ক হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ায় চাপ ও আয়তন পরিবর্তনের সম্পর্ক হচ্ছে পিবি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এরপর যদি বলতে পারি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ ও আয়তন পরিবর্তনের সম্পর্কটা আমরা বলতে পারি পিবি গামা। পরিবর্তনের সম্পর্ক পিবি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ এই যে আমাদের এটা হলো তাপগতিবিদের একদম যে বেসিকগুলো আমাদের কি হবে জানতে হবে। আবার আরেকটা প্রশ্ন লিখতে পারি এখানে, সেটা হচ্ছে পিবি গামা ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে সমীকরণটা লেখচিত্র হবে পরাবৃত্ত। সমীকরণটির লেখচিত্র পরাবৃত্তের মতো হবে। অর্থাৎ পরাবৃত্তের মতো হবে বলতে কিরকম হবে, এরকম হবে। এরকম হবে দেখতে, এটাকে বলা হয় পরাবৃত্ত। আশা করি এতটুকু পর্যন্ত আজকে এতটুকু পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।